আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, অতি সম্প্রতি বাংলাদেশের রাজনীতিতে এক অভূতপূর্ব ঘটনা ঘটে গেছে। অনেকে হয়তো লক্ষ্য করেছেন, দেখেছেন, কিন্তু আসলে ওইভাবে হয়তো চিন্তা করেননি। বিএনপির একটি সমাবেশ হয়েছে এবং এটি খুব উচ্চ পর্যায়ের সমাবেশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি তার দলের যে মনোনয়ন প্রত্যাশী যারা রয়েছেন বৃহত্তর বরিশাল বিভাগের এবং তার সংশ্লিষ্ট অন্যান্য এলাকার, তো তাদেরকে নিয়ে বিএনপির যে গুলশানের কার্যালয় রয়েছে, চেয়ারপারসনের কার্যালয়, সেই কার্যালয়ে একটি বৈঠক করেছেন। তো সেই বৈঠককে ঘিরে অনেকগুলো ঘটনা, অনেকগুলো দুর্ঘটনা, অনেকগুলো শৃঙ্খলা, অনেকগুলো বিশৃঙ্খলা, এবং সেই বৈঠককে ঘিরে এমন কিছু ঘটেছে যেটি আগামী রাজনীতিতে বিএনপির অবস্থান, জয় পরাজয়, এটা মোটামুটি নির্ধারিত হয়ে গেছে। বক্তব্যের শুরুটা করি একেবারে শেষ অংশ দিয়ে। অনুষ্ঠানে জনাব তারেক রহমান সাহেব খুব আবেগ ঘন বক্তব্য দিয়েছেন। আমি শুনেছি অন্যের মুখে, তার বক্তব্য আমি নিজে কানে শুনিনি, কিন্তু সেই বক্তব্য নিয়ে যারা উপস্থিত ছিলেন তারা যে প্রতিক্রিয়া দেখিয়েছেন, বিএনপির বেশ কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন, যাদের সঙ্গে আমার কথা হয়েছে, যারা জনাব তারেক রহমান সাহেবের বাবার সঙ্গে রাজনীতি করেছেন এবং অনেক সিনিয়র যাদের বয়স ৭৫-এর উপরে, তো তাদের সঙ্গে কথাবার্তা বলেছি, তারা সবাই মানে তারেক রহমান সাহেবের বক্তব্যে বাকরুদ্ধ। তারা নিজেরাও আবেগপ্রবণ, তাদেরও অনেকে অশ্রু সজল নেত্রে তাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের বক্তব্য শুনেছেন। বক্তব্যের সময় তিনি নানা কথা বলেছেন, নেতাকর্মীদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন, সেগুলি নিয়ে কথা বলবো। তার আগে যেটা বলা প্রয়োজন সেটা হলো, কথা বলতে বলতে তিনি একসময় খুব আবেগপ্রবণ হয়ে গেছেন এবং আবেগপ্রবণ হয়ে তার চোখ অশ্রু সজল হয়ে পড়েছিল। তিনি অশ্রুপাত করেছেন কিনা বা কান্না করেছেন কিনা বলতে পারবো না, তবে তার চোখে পানি দেখে তার যারা ভক্ত অনুরাগী, দলের নেতাকর্মী, সবাই আবেগপ্রবণ হয়েছেন। অনেকে অশ্রু সজল হয়েছেন, অনেকে বাকরুদ্ধ হয়েছেন, অনেকে কেঁদেছেন। এই হলো খবর। এটি বিএনপি রাজনীতিতে অভূতপূর্ব ঘটনা। এর কারণ হলো, বিএনপির ৩ জন ব্যক্তি প্রাণপুরুষ। প্রথমে যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা উদাহরণ হিসেবে দেখি, তো তিনি সবসময় একজন হার্ড ম্যান ছিলেন, মানে আয়রন ম্যান ছিলেন। তার হাসি মুখের ছবি বা খুব যাকে বলা হয় হেসে হেসে কথা বলছেন, ফ্ল্যাটারিং করছেন, এরকম কোনো ঘটনা দেখা যায় না। বড় জোর মুচকি হেসেছেন। এটা হলো জনাব জিয়াউর রহমান সাহেবের ক্ষেত্রে। এবং তিনি কখনো কেঁদেছেন, আবেগপ্রবণ হয়েছেন, নিজের দুর্বলতা প্রকাশ করেছেন, অন্য সব রাজনীতিবিদদের মতো এরকম কোনো ঘটনা নেই। তো এরশাদ বা বঙ্গবন্ধু বা অনেকে এরকম কাজ করেছে, কিন্তু সেটা তিনি করেননি। এই অবস্থাতে তার বিয়োগাত্মক মৃত্যু ঘটেছে। বেগম জিয়া আসলেন। বেগম জিয়া এবং তার পরিবার জিয়াউর রহমানের মৃত্যুকে কেন্দ্র করে কেঁদেছেন, অনেক কেঁদেছেন, সেটা একান্ত ব্যক্তিগত বিষয়। কিন্তু রাজনীতিতে এসে তিনি একবারই কেঁদেছেন, আর কখনো তিনি কাঁদেননি। কখনো রাগ হয়েছেন, কখনো দৃঢ়তা দেখিয়েছেন, কখনো বিরক্তি প্রকাশ করেছেন, কখনো বকা দিয়েছেন। এমনকি পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি যেভাবে সবাইকে চুপ থাকার কথা বলেছেন, মানে এটা বিরল। তো সেই বেগম জিয়া যখন কাঁদলেন, কখন কাঁদলেন? যখন তার বাড়িটি ভেঙে ফেলা হলো এবং সেই বাড়ি থেকে নিঃস্ব হয়ে, রিক্ত হয়ে তিনি যখন ফিরে এলেন, তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কেঁদে দিলেন। এই দৃশ্য আমরা কখনো বেগম জিয়ার কাছ থেকে আশাও করিনি, দেখিনি, কিন্তু তিনি সেদিন কেঁদেছেন। এবং তার সেই কান্না বিএনপির সমস্ত নেতাকর্মীদের হৃদয় ভেঙে গিয়েছিল এবং অনেকে, যাকে বলা হয়, সেই দৃশ্য যতদিন বেঁচে থাকবেন ভুলতে পারবেন না। কিন্তু ব্যাপার হলো যে সেই দিন তার যে কান্না, সেই কান্নার ফলে তার ভিতরে যে আয়রন লেডি বা আপোষহীন নেত্রী, তো এই জিনিসগুলো যে ছিল, এটি ধীরে 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 যাকে বলা হয়
বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংক্রমিত হতে থাকে, তারা সফট হতে থাকে। তারা আপোষহীন নেত্রীর কর্মী হিসেবে আপোষ করার জন্য নিজেদের শরীর এবং মন তারা প্রস্তুত করতে থাকে, এবং ওই যে বেগম জিয়ার যে কান্না, সেই কান্নাটা এখানে চলে আসছে। বেগম জিয়া 1/11 সময় কেঁদেছেন, বিশেষ করে তার মা যখন মারা গেলেন তখন কেঁদেছেন। যখন কোকো মারা গেল তখন তিনি কেঁদেছেন। তারপর যখন বিচার চলছিল এবং কাঠগড়াতে যখন কোকেকে আনা হলো, অসুস্থ কোকেকে আনা হলো, তখন তিনি স্থির থাকতে পারেননি। তিনি কাঠগড়া থেকে এসে কোকোকে স্পর্শ করে কেঁদেছিলেন। এই বিষয়গুলো ছিল মানবিক, এর সঙ্গে কোনো রাজনীতি ছিল না। কিন্তু তার বাড়ি ভাঙার ঘটনার পরে, বিকজ বাড়ির যে ভাঙা, এই বাড়ি ভাঙার বিষয়টি ছিল অ্যাবসলিউটলি একটা কনস্পিরেসি, এবং বেগম জিয়াকে এবং জিয়া পরিবারকে নৈতিকভাবে দুর্বল করে দেওয়া, ভয় দেখানো, মানসিকভাবে ভেঙে ফেলার জন্য শেখ হাসিনার যে কৌশল ছিল, সেই কৌশলে তিনি সফল হয়েছেন এবং বেগম জিয়া কেঁদেছিলেন। ফলে আপনি চিন্তা করুন, যেদিন থেকে বেগম জিয়া কেঁদেছিলেন সেই দিন থেকে বিএনপির নেতাকর্মীদের যে সাহস, শক্তি, এটা কিন্তু জ্যামিতিক হারে কমেছিল। আর বিএনপি দাঁড়াতে পারেনি এবং এখন পর্যন্ত নয়। এবার আসি তারেক রহমান সাহেব সম্পর্কে। তারেক রহমান সাহেবকে অনেক জুলুম করা হয়েছে একাগারের সময়, কিন্তু আমরা কখনো তাকে কাঁদতে দেখিনি, দুর্বল দেখিনি, অস্ত্র সজল দেখিনি। মাঝে মধ্যে তিনি হয়তো হতাশ হয়েছেন, ক্রোধান্বিত হয়েছেন, রাগান্বিত হয়েছেন, তাও খুবই সীমিত আকারে। মানে তার কণ্ঠ উঁচু হয়েছে, তিনি অশ্লীল শব্দ উচ্চারণ করেছেন, বাজে কথা বলেছেন, এমন দৃশ্য আমরা কখনো দেখিনি। তো সেই দিক থেকে দূরদেশে থেকেও তিনি তার রাগ, ক্রোধ, এটিকে হজম করেছেন। সবসময় একটা ক্ষমার দৃষ্টিতে তিনি সবকিছু দেখার চেষ্টা করেছেন, এবং তিনি যে একজন লিবারেল ডেমোক্র্যাট বা ডেমোক্রেটিক লিডার, এটা প্রমাণ করার জন্য তিনি চেষ্টা করেছেন। তার ভাষা সংযত করেছেন, ব্যক্তিত্ব সংযত করেছেন, এবং গত একটি বছর ধরে তিনি প্রাণান্ত চেষ্টা করেছেন তার অতীতের যে কর্মকাণ্ড, কথাবার্তা, সেটাকে আরও রাষ্ট্রনায়কোচিত করার জন্য তার যথেষ্ট প্রস্তুতি ছিল। তো সেই মানুষটি যখন নেতাকর্মীদের সাথে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন এবং কেঁদেছেন বা অশ্রুসজল হয়েছেন, বাকরুদ্ধ হয়েছেন, তার চোখ বাষ্পায়িত হচ্ছে, এবং তার সেই দৃশ্য দেখে নেতাকর্মীরা আবেগপ্রবণ হয়েছেন, এটা এই ফেব্রুয়ারি মাসের যে নির্বাচন, সেই নির্বাচনের পথে একটা বিরাট বাধা হয়ে গেল। এর কারণ হলো যে প্রকৃতি মাঝে মধ্যে এমন কিছু ঘটনা ঘটায়, আমরা সাধারণ মানুষ বুঝতে পারি না, কিন্তু যিনি চেয়ারে বসা থাকেন, নেতা বসা থাকেন, নেতার মনের মধ্যে সবার আগে যে আশঙ্কাটা জমা হয় বা যে সম্ভাবনাটা জমা হয়, সেটা প্রকৃতিগতভাবে নেতা বুঝতে পারে, কর্মীরা বুঝতে পারে না। যখন সকল কর্মীরা বুঝতে পারে যে পরাজয় অনিবার্য, তখন নেতা বুঝতে পারে যে এখানে জয় অনিবার্য, এবং এভাবে নেতা যখন বুঝতে পারে তখনই সেখানে বিজয় হতে পারে দল, রাষ্ট্র, সেনা, মানে সেনাপতি বা কোনো যুদ্ধযাত্রা। আবার দেখা গেল যে সবাই জয়ের ব্যাপারে খুব উৎসাহী, শতভাগ জয়ের ব্যাপারে নিশ্চিত, কিন্তু নেতা বুঝতে পারেন যে এখানে জয় হবে না। তিনি বিষণ্ণ, অশ্রুসিক্ত, এবং বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও যুদ্ধের ময়দানে মারাত্মকভাবে পরাজিত হয়েছে, এরকম অসংখ্য ঘটনা ঘটেছে। নেতা বুঝতে পেরেছিলেন যে এখানে এই ঘটনাই ঘটবে। তো সেক্ষেত্রে গত একটি বছরে বিএনপি আজকের এই, যদি ধরুন অক্টোবর মাসটা বাদ দেন, সেপ্টেম্বর মাস পর্যন্ত ধীরে ধীরে কমেছে, কিন্তু গত 14 মাসে আপনি যদি ধরেন তাহলে 280টি আসন নিয়ে বিএনপি জয়লাভ করবে। এটা পুরো 2025 সন পর্যন্ত সাধারণ ন্যারেটিভ ছিল, 2024 সন ধরে। 2025 সনে এসে এপ্রিল মে পর্যন্ত এসে এটাকে কেউ কেউ 250, কেউ কেউ 260 বলেছেন যে এতটি আসন নিয়ে তারা জয়লাভ করবে। কিন্তু এখন যে পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিবেশ পরিস্থিতিতে আদৌ নির্বাচন হবে কিনা,
তারেক রহমান সাহেব আসতে পারবেন কিনা, আর নির্বাচন হলে বিএনপি শতভাগ বিজয়ী হবে কিনা, এই পুরো বিষয়গুলো প্রশ্নের মুখোমুখি হয়ে গেছে দল এবং তারেক রহমান সাহেব নিজে। অধিকান্ত উনি দেশের বাইরে আছেন। দলের হাজার হাজার নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে বিভিন্ন কারণে। তার মধ্যে প্রধানতম কারণ হলো চাঁদাবাজি, মাস্তানি, অনিয়ম। এবং স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সরকারের যারা কর্তা ব্যক্তি রয়েছেন মোটামুটি একটু অনেস্ট, সেনাবাহিনী বলেন, পুলিশ, বিডিআর, আনসার যারা বলেন, বিএনপির চাঁদাবাজ যারা গ্রুপ রয়েছে তাদের ব্যাপারে তাদের যে বিরক্তি এতটা চরম পর্যায়ে পৌঁছে গেছে যে যদি সুযোগ আসে তাহলে সেক্ষেত্রে বিএনপির চাঁদাবাজদেরকে যে বাটাম দেয়া হবে, যে ডলা দেয়া হবে, সে ডলা গত 50 বছরে কাউকে দেওয়া হয়নি, এমনকি রক্ষী বাহিনীও সে ডলা দিতে পারেনি। এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে, যেটা বিএনপির যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তারা বুঝতে পারছেন। এখানে দলের অনেক বড় বড় নেতার বিরুদ্ধে যেভাবে অর্থ কেলেঙ্কারি, যেভাবে নৈতিক ভ্রষ্টতা, যেভাবে চাঁদাবাজি এবং ফ্যাসিবাদের দোসর যে সকল ব্যবসায়ী রয়েছেন, বিতর্কিত ব্যবসায়ী, তাদের সঙ্গে দহরম মহরম এবং লেনদেনের যে সকল কথাবার্তা এখন ওপেন সিক্রেট, এবং যেভাবে ওয়াজের ময়দানে, মসজিদে, মন্দিরে বিভিন্ন ধর্মগুরু যাদেরকে যারা বিশ্বাস করেন, বিশেষ করে চরমনায়ের পীর সাহেব, তারা বিএনপি বিরোধী যে ন্যারেটিভ তৈরি করেছেন, কিংবা বিএনপির যারা প্রতিপক্ষ রাজনৈতিক দল, বিশেষ করে জামাত এবং তাদের যারা সংগঠন, এনসিপি, তাদের যারা সংগঠন রয়েছেন, তারা বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে যে ন্যারেটিভগুলো তৈরি করে ফেলেছেন, এটি একটি রাজনৈতিক দলের জন্য ভীষণ রকম অবমাননাকর, কষ্টকর। এবং সেই কষ্টটা যদি কেউ অনুভব করেন, তার মধ্যে, এই দলের মধ্যে সঙ্গত কারণেই জনাব তারেক রহমান সেটা বেশি হৃদয়ঙ্গম করবেন এবং তাকে বেশি কষ্ট দিবে। ফলে তার অসহায়ত্ব, ফলে তার যে এই মুহূর্তে ইনঅ্যাক্টিভনেস বা তার যে অপারগতা, পুরো বিষয়গুলো নিয়ে তাকে নিজের অজান্তে সেই নেতাকর্মীদেরকে দেখে, মনোনয়ন প্রত্যাশীদের দেখে তিনি তার সেই আবেগকে ধরে রাখতে পারেননি। এবং সেখানে তিনি যে কথাগুলো বলেছেন, যে আমি প্রথম থেকে বলে আসছি, মানে গত 1 বছর যাবত তিনি বলে আসছেন যে যেভাবে আপনারা ক্ষমতায় যাওয়ার ব্যাপারে অতিরিক্ত উৎসাহ দেখাচ্ছেন এবং যেভাবে আপনাদের কনফিডেন্স লেভেল রাইজ করেছে, এটা আমি কখনো সমর্থন করি না। তিনি বলেছেন যে আমি মনে করি যে ক্ষমতায় যাওয়াটা খুবই কঠিন একটা বিষয়। এবারে নির্বাচন অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে কঠিন হবে, এবং এই মুহূর্তে যে অবস্থা দাঁড়িয়েছে, সেই গত 1 বছর আগে আমি যে কথা বলেছিলাম তার চেয়ে আরো পরিস্থিতি জটিল হয়েছে। তিনি বলেছেন যে রাজনীতিতে এখন দেশি এবং বিদেশি নানা রকম চক্রান্ত চলছে। সেই চক্রান্তের মধ্যে নির্বাচন হওয়া, নির্বাচনে জয়লাভ করা, এবং সবচেয়ে বড় ব্যাপার হলো দলের অস্তিত্ব ঠিক রাখা। সেই দলের অস্তিত্ব ঠিক রাখাটা এই মুহূর্তে ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এজন্য তিনি নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন, নির্বাচন, ইলেকশন, দলের মনোনয়ন, এটাকে সেকেন্ডারিতে রেখে এই দলকে ঐক্যবদ্ধ রাখার জন্য আপনারা সর্বোচ্চ শক্তি নিয়োগ করেন এবং দল যাকে সিদ্ধান্ত দেবে তার ব্যাপারে আপনারা সবাই নমনীয় থাকবেন। কিন্তু আপনারা যদি ঐক্যবদ্ধ না থাকেন তাহলে দলের অস্তিত্বই থাকবে না। আর এই কথা বলতে গিয়ে তিনি উদাহরণ হিসেবে তার নিজের মায়ের কথা বলেছেন যে দেখুন, আপনাদের জন্য আমার মা আজকে কি অবস্থা, তার জীবন গেছে, যৌবন গেছে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি আছেন। আপনাদেরকে ভালোবেসে তিনি লন্ডনের সেই জীবন তিনি বেছে নেননি। সন্তানের স্নেহ, পুত্রবধূর আদর, নাতনি জায়মার সান্নিধ্য, কোনো কিছু তাকে আটকে রাখতে পারেনি। সুদূর প্রবাসে তিনি চলে গেছেন। আপনারা যদি সফল হন, তিনি তার এই জীবন সায়ানে এসে নিজেকে যাকে বলা সফল অনুভব করবেন। আর আপনারা যদি ব্যর্থ হন তাহলে এই জীবন সামনে এসে তাকে আবার কাঁদতে হবে। তো এরকম মানে আমি যেহেতু তার বক্তব্য শুনিনি, তার বক্তব্যের ভাবার্থ এরকম হতে পারে। তারপর তিনি তার নিজের কথা বলছেন যে এতদিন ধরে আমি এই প্রবাসে আছি, আপনাদেরকে ছেড়ে আছি, এবং কোন পরিস্থিতি কিভাবে আছি আপনারা খুব ভালো করে জানেন। এবং সঙ্গত কারণ এই কথাগুলো বলার সময় নিঃসন্দেহে তার ভাইয়ের কথা তার মনে পড়েছে।
কোকোর কথা তার মনে পড়েছে, যাকে তিনি খুব স্নেহ করতেন। তার মনে পড়েছে তার পিতার কথা, এবং সব মিলিয়ে হয়তো তিনি অশ্রুসিক্ত হয়েছেন, এবং এটা তার নেতাকর্মীদেরকে ভীষণভাবে আবেগ আপ্লুত হয়েছে। কিন্তু মূল ব্যাপার হলো যে ঘটনা এখানে, এটা শুনতে ভালো, দেখতে ভালো, কিন্তু রাজনীতির ময়দানে এই যে পরিবেশ এবং পরিস্থিতি যেভাবে সৃষ্টি হলো, এই সৃষ্টি হওয়ার ফলে বিএনপি যারা প্রতিপক্ষ তারা এটাকে এজ এ অপরচুনিটি হিসেবে গ্রহণ করবে যে বিএনপির নৈতিক মনোবল ভেঙে গেছে, বিএনপি ভয় পাচ্ছে, বিএনপির মধ্যে আশঙ্কা এবং শঙ্কা দেখা দিয়েছে, এবং এই আশঙ্কা এবং শঙ্কা নিয়ে বিএনপি এগোতে পারবে না, কাজেই তারা তাদের আক্রমণ বাড়িয়ে দেবে। দ্বিতীয়ত হলো যে বিশৃঙ্খলা, যে অপরাধ বিএনপির দুর্নীতিবাজদেরকে গ্রাস করেছে, এই যে তারেক রহমান সাহেবের যে বিনম্রতা, এটি তাদেরকে আরো আহ্লাদিত করবে। এই কারণে তারা ধরেই নিয়েছে যে তারা খুব অল্প সময় পেয়েছে, কাজেই যত পাও নগদ নারায়ণ নিয়ে তাড়াতাড়ি কিভাবে পালানো যায়, কিভাবে নিরাপদ থাকা যায়, বা যারা ভবিষ্যতে এবং বর্তমানে যারা ক্ষমতায় আছেন, ভবিষ্যতে যারা আসবেন তাদের সঙ্গে কি করে নেগোসিয়েশন করা যায়। ঠিক আওয়ামী লীগের ধনাঢ্য ব্যক্তিদের মতো দেখুন, আওয়ামী লীগের সব ধনী দুর্নীতিবাজরা নিরাপদে পালিয়েছেন, একজনও ধরা পড়েনি, এবং তাদের সহায় সম্পত্তি ঠিকই এখন লালিত পালিত হচ্ছে। তো সেই দিক থেকে এখন যারা অপকর্ম করছে, অবাক করার ব্যাপার হলো তারা বিএনপির লোক, কিন্তু তারা চাইবে না বিএনপি ক্ষমতা আসুক, কেন বিএনপি ক্ষমতায় আসলে প্রথম যে অ্যাকশন এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে বিএনপিকে নিতে হবে, কোনো ওয়ে নেই। কাজেই তারা মনে প্রাণে চাচ্ছে যে বিএনপি ক্ষমতায় না আসুক, তারা মনে প্রাণে চাচ্ছে যে তারেক রহমান সাহেব না আসুক। এর কারণ হলে এখন তিনি দূরের থেকে হয়তো বড়দের একটা টেলিফোন করছেন, দল থেকে বহিষ্কার করছেন, কিন্তু তিনি যদি বাংলাদেশে আসেন তখন তিনি ইচ্ছা করলে তার দলের যারা অবাধ্য নেতাকর্মী, দুর্নীতিবাজ নেতাকর্মী, তিনি অনেক বেশি তাদের প্রতি রূঢ় হতে পারবেন। তো কাজেই দলের যারা দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হয়ে গেছেন তারা প্রাণান্ত চাইবেন যে জনাব তারেক রহমান সাহেব যেন না আসেন, এবং ইলেকশন যেন না হয়, এবং বিএনপি যেন ক্ষমতায় না আসে। তারা এই যে বর্তমান যে সময়টা যেভাবে যাচ্ছে এভাবে যাক না, যদি আরো 1 বছর যায়, 5 বছর যায়, 10 বছর যায়, ক্ষতি কি? তাদের তো ক্ষতি নেই, ক্ষতি হয়তো বিএনপির সাধারণ নেতাকর্মীদের। ফলে কাজেই এই যে বিএনপির যে কান্না, এই কান্না বিএনপিকে আরো বহুদূর পর্যন্ত নিয়ে যাবে ভোগান্তির বোঝা হয়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, 80-র দশকে যে সকল চমৎকার হিন্দি গানগুলো মানুষকে আন্দোলিত করত, বিশেষ করে আমার যে গানগুলো, হিন্দি গানগুলো খুব ভালো লাগতো, তার মধ্যে বেশ কয়েকটি গান। একটা গান ছিল ধর্মেন্দ্র এবং জিনা তামানের, মেহবুবা ও মেরি মেহবুবা, ধর্মবীর বা ধরমবীর সিনেমার গান। আরেকটা গান জওয়ানে জানেমান, হাসিনা দিলরুবা। তো পারভিন ববি এখানে নায়িকা, একটা ড্যান্স ফ্লোরে গান গাচ্ছিলেন, আর অমিতাভ বচ্চন এবং শশী কাপুর। তো সেই গানের যে রিদম, আশা ভোসলের কণ্ঠে সেই গান জওয়ানে জানিমান, হাসিনা দিলরুবা। এইরকম হিন্দি সিনেমাতে কতগুলো গান ড্যান্স ফ্লোরে, যেমন আই এম এ ডিস্কো ড্যান্সার বা জওয়ানে জানিমান, হাসিনা দিলরুবা, এরকম মেলোডিয়াস গান হিন্দিতে, বাংলাতে বা এশিয়ার সাবকন্টিনেন্টে খুব অল্প আছে। তো মানুষ যখন খুব জোশে থাকে, খুব যাকে বলে একটা চিয়ার্সের মধ্যে থাকে, তখন এই ধরনের গান, এই ধরনের মিউজিক মনে আসে। তো এখন এই যে বাংলাদেশে এই মুহূর্তে যে অবস্থাগুলো চলছে, সামগ্রিকভাবে যাকে বলা হয় আমাদের দেশের জন্য, জাতির জন্য, রাজনীতির জন্য, সবকিছুর জন্য জঘন্য। কিন্তু আমরা যারা এখানে মোরারলেস গত 14 মাস ধরে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করছি, তাদের অনেকের কাছেই এখন এই সরকারের সাম্প্রতিক যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডে আমরা এতটা বিনোদিত হচ্ছি, এতটা যাকে বলা হয় আমরা মজা পাচ্ছি, যা এই ঐক্যমত্য কমিশনের যে রিপোর্ট, জুলাই সনদ স্বাক্ষর এবং
এই রিপোর্ট তৈরি করা এবং প্রণয়ন এবং প্রধান উপদেষ্টার কাছে এটা সাবমিট এবং এর পরবর্তীতে এটা নিয়ে যে রাজনৈতিক দলের যে নেতা কর্মীদের মধ্যে যে বিরূপ প্রতিক্রিয়া এবং তাদের অসাধারণ সব মন্তব্য, এগুলো দেখে এই গানের কথা মনে পড়ল, জওয়ানে জানেমান হাসিনা দিলরুবা। এই গানের সঙ্গে আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো সম্পর্ক নেই, বা এখানে শেখ হাসিনার কোনো প্রসঙ্গ আসবে না। আজকের এই আলোচনাতে আওয়ামী লীগের কোনো প্রসঙ্গ আসবে না, কেবলই মাত্র ঐক্যমত্য কমিশন নিয়ে আমি আমার আলোচনা সীমাবদ্ধ রাখার চেষ্টা করব। প্রথমত এখানে ঐক্যমত্য কমিশনের যারা কর্তা ব্যক্তি, তাদেরকে আমাদের দেশের লোকজনের পছন্দ হয়নি, কাউকেই পছন্দ হয়নি। তাদের পোশাক, কথাবার্তা, হেয়ার স্টাইল, তাদের ব্যাকগ্রাউন্ড, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে অন্যান্য যে সকল ব্যাকগ্রাউন্ড, কোনো কিছুই আসলে আমাদের মনের মতো করে হয়নি। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে মেনে নিয়েছি, ইটস ওকে। জুলাই আগস্ট বিপ্লবের যারা নাহিদ সার্জিস, তাদেরকে মেনে নিয়েছি, কিন্তু এই ঐক্যমত্য কমিশনে যে সমস্ত লোকজন আসছে, এদের কাউকে আমাদের ভালো লাগেনি, আপন মনে হয়নি। এরা নিজেদেরকে যতই গুরুত্বপূর্ণ মনে করেন বা সরকার তাদেরকে যতই গুরুত্বপূর্ণ মনে করেন, এটা জনগণের নিকট আমরা যারা দর্শক ছিলাম বা আছি, শ্রোতা আছি, আমরা যারা সুবিধাভোগী আছি বা আমরা যারা বঞ্চিত আছি, তাদের সবার নিকটই প্রথমত এদের কোনো কিছুই আমাদের পছন্দ হয়নি। আপনি দেখুন যে এই যে ঐক্যমত্য কমিশনের যে রিপোর্টটি, ফাইনাল রিপোর্টটি তারা তৈরি করে ডক্টর মোহাম্মদ ইউনূসের যাকে বলা হয় কাছে দিয়েছেন। তো এটা নিয়ে একটা বিরাট ফটো সেশন হয়েছে। জাস্ট ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং, আপনারা তাদের জুতো থেকে শুরু করে 1 ফিট উঁচে করে আপনি প্যান্টগুলো দেখেন, ওই ছবির প্রত্যেকটা লোকের জুতোর রং, জুতোর আকার আকৃতি এবং তারা যেভাবে দাঁড়িয়েছে, কারো পা সোজা হয়ে আছে, কারো পা বাঁকা হয়ে আছে, কারো পা মানে যাকে বলা হয় এমন একটা অ্যাঙ্গেল হয়ে আছে, আপনি দেখলেই এখানে রুচিশীলতা, যেটা রাষ্ট্রনায়ক সুলভ যে তাদের অ্যাটিটিউড, কোনো কিছু এই পায়ের জুতো থেকে 1 ফিট উচ্চতা পর্যন্ত দেখতে পাবেন না। তাদের প্যান্টের যে রং, ঢোলা প্যান্ট, চিকন প্যান্ট, মানে যেভাবে তারা দাঁড়িয়ে আছে, জুতোর দিকে তাকালে আপনাদের ভালো লাগবে না, অনেকের বমি আসবে। এরপর আপনি আরেকটু উপরে আসেন, আরেকটু উপরে এসে মধ্যপ্রদেশ, যেটাকে জেনিয়াল পার্ট বলা হয়, তো সেই মধ্যপ্রদেশ থেকে শুরু করে একদম পেট পর্যন্ত আরও 1 ফিট আপনি লক্ষ্য করেন, যেখানে আমরা সাধারণত বেল্ট পরি। তো বেল্টের নিচে 6 ইঞ্চি আর বেল্টের উপরে 6 ইঞ্চি। আপনি কি দেখতে পাবেন? আপনি একটা বেল্ট দেখতে পারবেন, কোটের যারা কোট পরেছেন কোট দেখতে পারবেন, যারা প্যান্ট ইন করেছেন সেটা দেখতে পাবেন, আর প্যান্টের নিচে তলপেটের কতটুকু চর্বি আছে বা চর্বি নেই সেটা দেখতে পাবেন, আর বেল্টের উপরে পেটটা কতটা ঝুলে আছে এটা দেখতে পাবেন। দেখেন তো আপনাদের ভালো লাগে কিনা, বা এই যে কটা ছবি আছে তাদের মধ্যে দেখবেন যে তাদের উচ্চতা, আকার আকৃতির মধ্যে কোনো সামঞ্জস্য আছে কিনা। এরপর আসেন বুকের কাছে, সিনা, বুকের কাছে, বুক থেকে একদম ঘাড় পর্যন্ত। এখানে তারা যারা শার্ট পরেছেন শার্টের কলার, যারা টাই পরেছেন টাইয়ের রং, টাইয়ের নট, তারপরে যারা কোট পরেছেন সেই কোটের যে কলার, সেই কলারের সাথে সাথে কোটের যে ঘাড়ের অংশ, সেখানে তাদের ফিনিশিংটা, একটা ভালো কোট পরলে সেখানে যে ধরনের একটা ফিনিশিং থাকে, সেই ফিনিশিংয়ের দিকে তাকালেই আপনি বুঝতে পারবেন যে তাদের রুচি কোন পর্যায়ে, টেস্ট কোন পর্যায়ে। আর এই ধরনের রুচি এবং টেস্ট কোটওয়ালা বা শার্টওয়ালা বা কলারওয়ালা বা টাইওয়ালা লোকজনের দ্বারা কী ধরনের জিনিস উৎপাদিত হতে পারে। এরপর আপনি তাদের মুখমণ্ডলের দিকে আসেন, তাদের মুখচ্ছবিগুলো আপনি দেখেন, চোখ দুটো দেখেন, ঠোঁট দেখেন, নাক দেখেন, চশমা দেখেন, চুল দেখেন, হেয়ার স্টাইল দেখেন, আর মুখের অভিব্যক্তি দেখেন।
আপনি দেখবেন যে এখানে কোনো রকম ঐক্য নেই। মানে আমি ৩ অংশ বর্ণনা করলাম, ৪ অংশ। মাথা, তারপরে শেষে সিনা, পেট এবং পায়ের নিম্নাংশ। কোথাও আপনি ঐক্য নেই। বরং এখানে ৪টি অংশে যে কয়জন লোক ছিল, এখানে ১৩৩টা অমিল আপনি দেখতে পাবেন। এই গেল এদের অবস্থা। পুরো ১৪টি মাস জুড়ে তারা যে সকল কথা বলেছেন, যে সকল কাজ করেছেন, যে সকল খাবার খেয়েছেন, যে সকল টাকা খরচ করেছেন রাষ্ট্রের অর্থ, এবং এটা যাকে বলা হয় লিখিত আকারে তারা যেভাবে প্রকাশ করেছেন, আগামী দিনে এটা একটা বিরক্তিকর দলিল হিসাবে, আবার বলছি আগামী দিনে এটি একটি বিরক্তিকর দলিল বললে ভুল হবে, বিরক্তিকর যাকে বলা হয় কিছু কাগজ যেখানে কিছু মানুষ লিখেছেন, তো এটা হিসেবে অনেক কনফিউজ তৈরি করবে, অনেক যাকে বলে হাস্যরসের তৈরি করবে, এবং এটা নিয়ে কিছুই হবে না, বোগাসবো। মানে মানে একটা জিনিস হলো কি, যেটা নিয়ে কোনো একটা প্রতিক্রিয়া তৈরি হবে, ঐক্য তৈরি হবে, অনৈক্য তৈরি হবে, এটা নিয়ে মারামারি হবে, কাটাকাটি হবে, বা এটা নিয়ে খুব কল্যাণ হবে, কিছুই না। এটা একটা জাস্ট তেজপাতার মতো, জাস্ট লাইক এ তেজপাতার মতো। আপনি ডালে দিলেন বা কোনো একটা তরকারিতে দিলেন, একটু ঘ্রাণ হলো, না দিলেও কোনো ক্ষতি নেই। এটা কেউ খায় না জীবনে কখনো। তেজপাতা কেউ মুখে চাবিয়ে ওটা টেস্ট নিয়েছে, আমরা যেমন লবঙ্গ, তারপরে শেষে আরও অনেক জিনিস খাই, কিন্তু তেজপাতা চাবিয়ে আমরা কখনো চিবিয়ে চিবিয়ে আমরা খাই না। এরকম এখানে যে দলিলগুলো তারা লিখেছেন, এই দলিলের যে পয়েন্টগুলো, এখানের যে ভাষাগুলো, এখানে যে প্রসঙ্গগুলো যেভাবে আসছে, একটি অপরটির সঙ্গে এতটা কন্ট্রাডিক্ট করছেন, কনফ্লিক্ট তৈরি করেছে, যে এটা ছাড়া আসলে বিনোদিত হওয়া ছাড়া, জওয়ানে আঞ্জুমান না, জওয়ানে জানেমান হাসিনা দিল রুবা, মানে এটা এই দৃশ্য মতো করে আপনাকে আন্দোলিত হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আপনি মুগ্ধ হয়ে দেখতে পারেন যে ও মাই গড, এত বড় বড় মানুষ এতদিন পরিশ্রম করে একটা বিরাট পুস্তক রচনা করেছেন, আসেন আমরা এটা দেখি। কিন্তু আপনি সেটা পড়তে পারবেন না, সেটা অনুসরণ করতে পারবেন না। ফলে এটাকে আপনি যদি, মানে আমাদের সমাজে আমি জীবনে কখনো মাকাল ফল দেখিনি, কিন্তু আমি শুনেছি যে এটা দেখতে অতিশয় সুন্দর, কিন্তু এটা খাওয়াও যায় না, আর ভিতরে এটার মধ্যে কোনো কিছু নেই, মাকাল ফল। তো এরকম একটা জিনিস। এখন আমাদের সমাজে দুটো ফল, যেমন ধুত্রা ফল বা মাকাল ফল। মাকাল ফল দেখতে সুন্দর, আর ধুত্রা দেখতেও বিশ্রী, আর ভিতরে বিষ। এখন ওই যে তারা যে পেপার ওয়ার্কটা করেছে, এটার বাইন্ডিংটা, কভারটা, ভিতরের যে গ্রাফিক ডিজাইনটা কেমন হয়েছে, এটা আমি এখন পর্যন্ত দেখিনি। তবে ভাষা যে ভালো হয়নি এটা স্পষ্ট বোঝা যায়, কারণ ওখানে যারা আছেন, বদিউল আলম পত্রপত্রিকা লেখালেখি করেন, কোনোদিন তার লেখা এই মাথা থেকে ও মাথা পর্যন্ত পড়া বা 100 ওয়ার্ড পড়ার মতো আগ্রহ আমাদের সমাজে কারো হয়েছে যে বদিউল আলম একটা লেখা লিখেছেন, ওটা নিয়ে আলোচনা হয়েছে। আলী রিয়াজ সাহেব বাংলাতে অনেকগুলো পত্রপত্রিকা লিখেছেন, কিন্তু মানে এদেরকে সবসময় প্রথম আলো বা কয়েকটি পত্রিকা খুব সুপারম্যান বানানোর চেষ্টা করেছে, কিন্তু কখনোই তাদের লেখা মানে ওরকম আমি স্মরণ করতে পারি আলী রিয়াজের লেখা। আমি নিজে অনেক আগে থেকে অনেক বই পুস্তক পড়ি, অনেক লেখা, লেখকের লেখা মুখস্থ বলে দিতে পারি। আমি 6-7-এ পড়েছি অনেক ধরেন কলাম, আমার এখনও সেই লেখাগুলো মনে পড়ে। দেশ পত্রিকা আমি অনেক ছোটকাল থেকে পড়তাম, ভারতের যে সাপ্তাহিক দেশ পত্রিকা। তো সেখানে অমলেশ ত্রিপাঠী, তারপরে শিশির ভাদুরী, অনেক বিখ্যাত বিখ্যাত লোকের লেখা, সমরেশ মজুমদারের লেখা, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা, নীরজচন্দ্র চৌধুরীর লেখা এখনও ভাসে। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস একবার একটা লেখা লিখেছিলেন, তিনি যদি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হতেন। অসাধারণ একটা লেখা কিন্তু ছিল। তার অন্য কোনো লেখা আমি আকর্ষণীয়ভাবে আমাকে জাগায় না, কিন্তু ওই লেখাটা খুব চমৎকার একটা লেখা তিনি লিখেছেন, যে তিনি যদি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হতেন তাহলে কী কী পদক্ষেপগুলো নিতেন, সেই জিনিসগুলো তিনি লিখেছিলেন, পড়েছিলাম। তো এখন ওখানে যারা যারা আছেন, মানে তাদের কারোরই লেখা জীবনে পড়ে, যেমন মনির হায়দার সাংবাদিক, কিন্তু মনির হায়দারের কোনো রিপোর্ট আমি দেখেছি, পড়েছি, এরকম আমার কোনো ঘটনা মনে নেই। তিনি টকশো করতেন, আমার সঙ্গে তিনি টকশো করেছেন, তো কথা বলেছি, কথা শুনেছি, কিন্তু তার কোনো কথা মানে এভাবে স্মরণ করব আমি, রেফারেন্স আসবে বা কোনো কথা
পত্রপত্রিকায় আসবে ওইরকম কোনো ঘটনা নেই। ওখানে মিস্টার আইয়ুব আছেন জামাতের একজন জামাতপন্থী সাবেক সচিব, মতিউর রহমান নিজামীর সাহেবের পিএ ছিলেন, তিনিও ওখানে আছেন। আরেকজন সচিব আছেন সরফরাজ সাহেব, বেশ বয়স্ক স্বরাষ্ট্র সচিব ছিলেন। এরকম যারা যারা ওখানে আছেন, তো তারা বিভিন্ন সময় লিখেছেন, অনেক লেখা লিখেছেন পত্রপত্রিকায়, কিন্তু মানে তাদের সুখপাঠ্য নয় কোনো একটা লেখা। কাজে ওটা মানে জুলাই সনদে সত্যিকার অর্থে ড্রাফটটা কে করেছেন, বাংলা ইংরেজি কে লিখেছেন, কিন্তু এটা যে সুখপাঠ্য হবে না ওই লেখকদের দেখলেই বোঝা যায়। যেমন মানে আমাকে যারা একেবারে অপছন্দ করেন, কিন্তু আমি যদি দুটো কলম লিখি আপনাকে পড়তে হবে। হুমায়ুন আহমেদকে আপনি যতই অপছন্দ করেন, দুটো কলম লিখলে আপনাকে পড়তে হবে। আব্দুল গাফফার চৌধুরীকে যত অপছন্দ করেন, আপনাকে পড়তে হবে। তো লেখার এরকম একটা টান থাকে, তো এরকম টান ওখানে কারো নেই, যেটাকে একটা সুন্দর সাহিত্য হিসেবে, মানে এই দলিলটি একটা সাহিত্য হিসেবে তৈরি হতে পারতো যদি ওরকম কোনো ভালো লেখকের হাতে এটা লেখানো হতো। এনিওয়ে, এখন এই যে তৈরি করা হয়েছে, এটা নিয়ে এখন যারা সমালোচক তারা সমালোচনা করছেন, যারা রাজনীতিবিদ তারা এটার মধ্যে আশঙ্কা খুঁজে পাচ্ছেন। সালাউদ্দিন সাহেব তিনি এটার মধ্যে যাকে বলে অনৈক্যের সুর দেখতে পাচ্ছেন, এবং তিনি খুব অভিযোগ করেছেন যে সকল বিষয় আলাপ আলোচনা করেছি সেগুলোর বাইরে অনেক বিষয় এখানে সংযুক্ত করা হয়েছে। এটা অনেকটা সেই তত্ত্বাবধায়ক সরকারের যে বিলটা হলো, পাশ হলো, যে রায়টা হলো, সেটার মতো ঘটনা। অর্থাৎ প্রাথমিক যেভাবে রায়টা দেওয়া হলো জাস্টিস খায়রুল, কিন্তু পরবর্তী তিনি যখন রায় লিখলেন, তিনি অনেকগুলো জিনিস পাল্টে দিয়ে মনের মতো করে শেখ হাসিনাকে খুশি করার জন্য অনেক কিছু লিখে দিলেন। তো এখানে আসলে ওইরকমই কিছু একটা হয়েছে বলে অনেক অভিযোগ করার চেষ্টা করেছেন। এনিওয়ে, এটা এখন প্রিন্ট হয়েছে, এটা জমা হয়েছে, এখন এটা নিয়ে একটা উৎসব হবে, এটা বিতরণ হবে, লোকজন পাঠ করবে, এটার ভিত্তিতে গণভোট দেওয়ার চেষ্টা করবে। এক গ্রুপ বলবে হ্যাঁ গণভোট লাগবে, আর এক গ্রুপ বলবে গণভোট লাগবে না। তো এগুলো নিয়ে অনেক কিছু হবে, অনেক কিছু হবে, কিন্তু শেষ পর্যন্ত মানে কিছুই হবে না। মানে অনেক কিছু করার চেষ্টা করা হবে, কিন্তু এটা সত্যিকার অর্থে ফলপ্রসূ, দৃশ্যমান, জনকল্যাণকর এবং দেশের যে বর্তমান সংকট, সেই সংকট দূরীকরণে এটা যে একটা টনিক হিসেবে, মেডিসিন হিসেবে কাজ করবে, এটা একেবারে মনে করার কোনো রকম কারণ নেই। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।